বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ধর্মপ্রাণ শ্রোতাবিন্দু, আপনারা আমার সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আমাদের পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ইবাদত করে তোমরা তাদের গাল মন্দ করো না, তাহলে তারা অজ্ঞতাবশত শত্রুতাবশত না জেনে আল্লাহকেই গালাগালি দিতে শুরু করবে। সূরা আল আনাম 108 নম্বর আয়াত। আমাদের মহাগ্রন্থ আল কোরআনের মর্যাদা ক্ষুণ্ণ করা আমরা কোনো অবস্থায় সহ্য করব না। আমাদের ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তিতে বিশ্বাসী। সম্প্রতি কুমিল্লায় ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর কঠিন বিচার দাবি আমরা করছি। কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে, এ ধরনের একটা ঘটনা আমাদের এলাকায় আমার নানা মৌলভী আমিনুল্লাহ সাহেব যখন এমএলএ ছিল তখন ঘটেছিল। আমার পৌরসভার বুড়ি মসজিদ নামক একটা মসজিদে সকালবেলা একটা মূর্তি পাওয়া গেল। চতুর্দিকে একটা হই হুল্লোড় শুরু হয়ে গেল। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার একটা অপচেষ্টা চলল। ঠিক তখনই আমার নানা মৌলভী আমিনুল্লাহ সাহেব ওই মসজিদে গিয়ে সবাইকে অনুরোধ করলেন, আপনারা প্রথমে নামাজটা পড়ে শেষ করেন, নামাজ শেষ করার পরে এ বিষয়ে আমি সিদ্ধান্ত দেব। নামাজ শেষ করার পর আমার নানা সবাইকে ডেকে মসজিদের ভিতরে আলোচনা করলেন যে আমরা আমাদের প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আমাদের দা, ছুরি, বিভিন্ন দেশীয় অস্ত্র তো প্রয়োজন হবে। এগুলা কি আপনাদের তৈরি করা আছে? তখন দুই একজন মাঝখান থেকে বললেন, হ্যাঁ, এগুলা আমাদের ব্যবস্থা করা আছে, তাহলে সেগুলা নিয়ে আসেন। উনি এগুলা এনে ওনার পাশে রাখলেন, সবাইকে বললেন যে আমার পাশে রাখো। রাখার পর উনি বললেন, এই যে দা, ছুরি, কিরি যেগুলা তৈরি করা হয়েছে কয়দিন সময় লেগেছে? সবাই বলল 5-7 দিন। তো 5-7 দিন সময় যদি লেগে থাকে, তাহলে আজকের এই মূর্তিটা এখানে রাখা হয়েছে, 5-7 দিন আগ থেকে এই মূর্তি রাখার প্রিপারেশনটা চলছে। এটা এখানে দাঙ্গা লাগানোর একটা প্রক্রিয়া, যারা দা, ছুরি তৈরি করেছে তারাই এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালিয়েছে। এরপরে চতুর্দিকে কথাবার্তা শুরু হয়ে গেল। এভাবে বিষয়টার ফয়সালা তিনি দিয়েছেন। আমি সংক্ষেপেই বললাম। আজকে কুমিল্লাতে যে ঘটনাটা ঘটেছে গতকালকে, সেটাও অনুরূপ ঘটনা। আমাদের কোরআন শরীফকে
মূর্তির নিচে রাখা হয়েছে। এ বিষয়ে আমার পরামর্শ, যারা আপনারা তদন্তকারী কর্মকর্তা, আপনারা 3টি সূত্র ধরেই তদন্ত করবেন। একটি হচ্ছে, যে ব্যক্তি প্রথম এই কোরআন শরীফটি দেখেছে বা শুনেছে এখানে কোরআন শরীফ আছে, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, এই পূজা মণ্ডপের সাথে বিএনপি করে এ ধরনের কোনো হিন্দু আছে কিনা, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তৃতীয় হচ্ছে, 2001 সালের নির্বাচনে যারা হিন্দু ভোটকে ভাগ করে এক ভাগ আওয়ামী লীগকে দিয়েছে, এক ভাগ বিএনপিকে দিয়েছে, সেই নিমচন্দ্র ভৌমিকদের অনুসারী এখানে আছে কিনা। আমার মনে হয় এই 3টা বিষয়ের উপর যদি আপনারা তদন্ত শুরু করেন এবং তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করেন, তাহলে এই ঘটনার সত্য উঠে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি আজকে বলবো, পবিত্র কোরআন শরীফের এই অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। দেশকে অস্থিতিশীল করতে কোনো ইস্যু না পাওয়ায় এটি দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর কঠিন বিচার দাবি করছি। প্রিয় ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, ইসলাম শান্তির ধর্ম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে হানাহানি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, জাতিতে জাতিতে বিভেদ এসব দূর করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন। আমরা আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকব। তবে জাতিতে জাতিতে বিভেদ করে, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা করে কোনো কিছু করলে তা ইসলাম সমর্থন করবে না। একজন প্রকৃত মুসলমান কখনোই সাম্প্রদায়িকতা সমর্থন করতে পারে না। বিশ্ব মানবতার শান্তির দূত মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ণ করে কিংবা তাদের উপর জুলুম করে, তবে কিয়ামতের দিন আমি মুহাম্মদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করব না। এটি সুনানে আবু দাউদের 3052 নম্বর হাদিস। সুনানে আবু দাউদের অন্য এক হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে এবং জীবন উৎসর্গ করে, তারা আমাদের দলভুক্ত নয়। এছাড়াও ইন্টারনেট থেকে পড়ে ইবনে মাজা কিতাবুল মানসিক এর সূত্রে জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, সাবধান, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কেননা তোমাদের পূর্বের জাতিগুলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়ে গেছে। কাজেই আমাদের ধর্মীয় শিক্ষা, মহাগ্রন্থ আল কোরআন ও পবিত্র হাদিস শরীফের বাণী অনুসরণ করে কোনো দাঙ্গা হাঙ্গামার দিকে না গিয়ে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এদের যারা অপরাধী তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করুন।
সরকার আন্তরিকভাবে চেষ্টা করছেন। আশা করি অনতিবিলম্বে এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার হবে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দক্ষতার সহিত শক্ত হাতে এই বিষয়টি তদারক করছে। আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো, আগামীকাল পবিত্র শুক্রবার, এদিন গরিবের জন্য হজের দিন। এ দিনটাতে কোনো হানাহানি মারামারি আপনারা করবেন না। এটা ইসলাম বিরোধী হবে, আপনাদের কর্মকাণ্ড ইসলাম বিরোধী হবে। এ ধরনের কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হবেন না। দেশে যাতে শান্তিপূর্ণ পরিবেশে এই সমস্যার সমাধান হয়, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। আপনারা সবাই সহযোগিতা করেন। জননেত্রী শেখ হাসিনা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। অতীতেও এ ধরনের সকল ঘটনা উনি দক্ষতার সহিত, যোগ্যতার সহিত সমাপ্ত করেছে এবং বিচার করেছে। প্রিয় শ্রোতাবৃন্দ, কিছু ভিত্তিহীন বিষয়ে বলতে চাই না, তবুও মিথ্যাচারের জবাব তো আমাকে দিতে হবে। জয়নাল হাজারী সাহেব আমাদের ফেনীর এক সময় এমপি ছিলেন। ওনার বিরুদ্ধে অভিযোগ অনুযোগ অনেক বিতর্কিত ব্যক্তি জয়নাল হাজারী সাহেব। আপনি আপনার একটা লাইভে বলেছেন আপনি নাকি আমার বিরুদ্ধে মামলা করেছেন। আমি কোথায় বলেছি? আপনাকে আমি আপনার প্রতি আমি প্রশ্ন রাখতে চাই, আপনি যদি কোথাও দেখাতে পারেন আমি এই লাইভে আপনার বিরুদ্ধে বলেছি যে আপনি আমার বিরুদ্ধে মামলা করেছেন, আমি যে শাস্তি আপনি দেন, আপনি আমার মুরব্বী, আপনি সাবেক সংসদ সদস্য, আমি মাথা পেতে নেব। কিন্তু আপনি আমাকে কটূক্তি করেছেন, আমি কষ্ট পাইনি। আমার মৃত বাবা কি অপরাধ করেছে, ওনাকে পর্যন্ত আপনি খাটো করে কথা বলেছেন, ওনার বিষয়ে আপনি বাজে মন্তব্য করেছেন। আপনি বলেছেন, কি জন্য বলেছেন আমি জানি না, আপনি বলেছেন আমার পিতা মোশাররফ হোসেন সাহেব যদি অপরাধ না করত, কোনো অন্যায় না করত, তাহলে ওনাকে স্কুল থেকে বের করে দেওয়ার পর ওবায়দুল কাদের সাহেব মুজিব বাহিনীর কমান্ডার, উনি কেন হস্তক্ষেপ করল না? উনি হস্তক্ষেপ কিভাবে করবে? মুক্তিযুদ্ধ শেষ হওয়ার তো 1 মাসের মাথায় আমার বড় ভাই ওবায়দুল কাদের সাহেবকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছে খিজির হায়াত, আবু নাসের, নুরুল হুদা, শহীদুল্লাহ সহ যারা 71 সালে মুক্তিযুদ্ধের সময় সিরাজুল আলম খানের পদাঙ্ক অনুসরণ করেছে, অস্ত্র জমা দিতে গিয়ে অস্ত্র ফেরত এনেছে, যারা পরবর্তী পর্যায়ে জাসদ হয়েছে, তারা ওবায়দুল কাদের সাহেবকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। মাহমুদুর রহমান বেলায়েত সাহেব আমাদের মুজিব বাহিনীর সাবেক ডেপুটি কমান্ডার আবুল কায়েরকে দিয়ে ওনাকে এখান থেকে নিয়ে যায়। ওনার বলার সুযোগ কোথায়, বা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ কোথায়? আর আমার আব্বা স্পষ্ট ভাষায় বলেছে, আমি আমার ছেলে, বড় ছেলে তো দূরের কথা, কোনো ছেলেকেই বলবো না আমার এই ব্যাপারে তোমরা সহযোগিতা করো। উনি আইনের আশ্রয় নিয়েছে। এরপরে এই এলাকার 2-1 জন নেতা
আলিমাম চৌধুরী সাহেব, তারপরে জাসদের ডাক্তার আব্দুল হালিম সাহেব ছিল, এই দুইজন নেতা এবং আমাদের অনেক ছাত্র নেতা ছিল। এটার সাথে তখনকার ছাত্র নেতা জামাল ভাই, তারপরে মুজিব মেম্বার সাহেব সহ ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল তখন ছাত্র নেতা ছিল। তারা স্কুলে ধর্মঘট করেছে। আবার উনি যে মামলা করেছে, মামলাও উনি জিটার পর্যায়ে যখন গিয়েছে তখন ওনাকে তারা বাধ্য হয় স্কুলে আবার হেডমাস্টার হিসাবে নিয়োগ দিতে। আপনি কিভাবে বললেন আমার আব্বা অপরাধী? আপনাকে জবাব দিতে হবে ভাইসা, আপনাকে জবাব দিতে হবে। আমার আব্বা কোথায় কি অপরাধ করছে? আপনি যে বলছেন নিশ্চয় ওনার কোনো অপরাধ আছে, না হলে ওনাকে স্কুল থেকে সরানো হলো কেন? আপনি আমার সাথে, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমার বিষয়ে বলতে পারেন, বলার রাইট আছে। আপনি আমার নেতাও বলতে পারেন। হাজারী সাহেব, অনেক ভানামতির খেল এই বৃহত্তর নোয়াখালীতে আপনি দেখাইছেন, বহুত খেলা দেখাইছেন। আপনি আমার বিরুদ্ধে মামলা করেছেন, আমি এটা বলি নাই। আমি বলেছি আপনার সাথে 4টা হত্যা মামলা আমাকে জোয়ানো হয়েছে। আপনি 1 নম্বর আসামি, আমি 2 নম্বর আসামি। আমি এই কথাটা বলেছি। আরেকটা বিষয় বলেছি যে আপনি 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব, তিনি সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ছিল, যুবক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী। তখন বই মেলায় আপনার একটা বই আপনি সেখানে ঢুকাতে চেষ্টা করেছেন। সেই বইটির নাম হচ্ছে বাদনের বিচার চাই। এই বইটি আপনি যখন সেখানে মরক উন্মোচন করতে পারেন নাই বা নিতে পারেন নাই, তখন আপনি বসুরহাটের সমস্ত গাড়ি, আমার এলাকার সমস্ত গাড়ি আপনি বন্ধ করে দিয়েছেন। আপনাকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করেছে, আপনি বলেছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা এখানে সাদাবাজি করে, এই জন্য আমি গাড়ি বন্ধ করেছি। আমি তো তাজ্জুব, আমার কোনো স্থানের সাথে আমার কোনো সম্পর্কই নেই। তারপরে সাংবাদিকেরা যখন বাস মালিক সমিতির সভাপতি সেক্রেটারিকে জিজ্ঞাসা করল, তারা বলল যে এ ধরনের ঘটনা, সাদাবাজির ঘটনা আমাদের এখানে নাই। আর সেক্রেটারি বাস মালিক সমিতির উনার এলাকার লোক জহির এখন নাই, মারা গেছে। আর শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিও বলছে যে এ ধরনের সাদাবাজির কোনো ঘটনা নেই। আর আব্দুল কাদের মির্জা সাহেব এই আমাদের এই স্থানের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই। এরপরে উনি বাধ্য হয়েছে গাড়ি ছেড়ে দেওয়ার জন্য, একটা আপোষ মীমাংসা, ওই গাড়িটা ছেড়ে দিয়েছেন। আমি এই বিষয়টা বলছি, আপনি আমাদেরকে কত নাজেহাল করেছেন। আমাকে আপনার চৌধুরীহাট এলাকা, আমাদের এলাকার ভিতরে আপনার এলাকার একটা আপনার ক্লাস কমিটির একজন ক্যাডার, অস্ত্রধারী ক্যাডার ধরা পড়ছে অস্ত্র নিয়ে। আপনি 60 থেকে 70 জন অস্ত্রধারী ক্যাডার আমার পৌরসভা আমার কাছে পাঠাইছেন তার মুক্তির জন্য। তারা আসি আমাকে বলল, হাজারী সাহেব বলছে এই ছেলে যাতে মুক্তি পায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার প্রতি নির্দেশ দিচ্ছে। ঠিক এ ভাষায় কথা বলছে। বলার পরে আমি বললাম যে ভাই শোনো, এটা তো আমি জানি না, তোমার এলাকার ছেলে গ্রেপ্তার হয়েছে, এটা থানার ব্যাপার, তোমরা থানার সাথে কথা বলো। তারা বলে যে আমরা থানায় যেতে পারবো না, আপনাকে বলেছে এটা ব্যবস্থা করার জন্য। আমার এখানে অস্ত্র রেখে তারা আমাকে হুমকি দিয়েছে। হাজারী সাহেব, আপনি কত বানামতির খেল এখানে খেলেছেন। পরে আমি
থানার ওসিকে ডেকে তাদের সাথে একত্রিত করে দিছি যে আপনি গ্রেপ্তার করছেন, ওনারা জামিন চায়, আপনি দিতে পারলে জামিন, আমার কোনো আপত্তি নেই। আমি তো আপনাকে বলি নাই গ্রেপ্তার করার জন্য, আপনারা অস্ত্র সহ গ্রেপ্তার করিয়েছেন। আপনি আমাদের এলাকায় মদের একটা সিন্ডিকেট সৃষ্টি করেছেন, মদের সয়লাভ হয়ে গেছে আপনার আমলে। আমার বাস স্ট্যান্ড এটার বিরোধিতা করতে গিয়ে আপনি হত্যাকারী হিসাবেও সারা বাংলাদেশে পরিচিত আপনার নাম। আপনি একজন মানুষকে হত্যা করে আমার বাড়ির দরজায় সেখানে আনি ফেলেছেন, আমাকে হত্যাকারী হিসাবে চিহ্নিত করে মামলা দেওয়ার জন্য। হাজারী সাহেব ভুলে গেছেন? ভুলে গেছেন? আমনে আমারে বলেন হাগল, আমি নাকি পাগল? হাজারী সাহেব, আপনি আমার উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে নিয়ে আপনার বাসায় গিয়েছিলাম এক কাজে। আপনি সেখানে যাওয়ার সাথে সাথে আমাদের নেত্রী, বাংলার প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনি কি মন্তব্য করেন নাই? হিতি কি করে বুঝি না, এই কথাটা বলেন নাই? হিতি কাকে বলে আমাদের নোয়াখালীতে? এটা হইল খারাপ ভাষা। একজন মহিলাকে খাটো করি, বেজ্জতি করি কথা বললে এভাবে বলে হিতি, এই ভাষা। আপনি বলেছেন হিতি মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনি পাগল না আমি পাগল? আপনি পাগল না আমি পাগল? কত খেলা আপনি খেলাইছেন। আপনার অস্ত্রধারীদের এই যে কোম্পানিগঞ্জে পদচারণা, আমরা রাত্রে ঘুমাতে পারতাম না, দুর্ভাগ্য। এই আমাদের এলাকাটা, আমরা বোয়ারারে, আমাদের বাড়ি থেকে 20 গজ দূরে হচ্ছে বোয়ারার। আমরা এই বোয়ারারে কেন জন্মগ্রহণ করলাম? দক্ষিণ এলাকায় ছিলাম, সেখানে থাকলে এই অপমান হতো না। জয়নাল হাজারীর আমলে অপমান হয়েছে, আজকে নিজাম হাজারীর আমলে অপমান হচ্ছে। জয়নাল হাজারী, নিজাম হাজারী টাকা আর এপিটপি। হাজারী সাহেব, আপনি বলেন আপনি নাকি জনপ্রিয়, ভালো কথা, আপনি জনপ্রিয়। তো জনপ্রিয় ব্যক্তিটা ওই যে ডিসি সোলাইমান 2001 সালে যখন হুঙ্কার দিল ইয়াতে গ্রেপ্তার করিব আপনারে, আপনি তো টিকিট কাটবার সময় হান্ন বিলোনিয়া দিয়া চুরি করি আপনার ইন্ডিয়া যাই কত বছর আছিলেন? ইয়ানে পালাই কত বছর আছিলেন? এখন নিজে এলাকা আসতে পারেন না, এত জনপ্রিয় ব্যক্তি। আঙ্গুরে কয় যে এত জনপ্রিয়তা নাই, এজন্য এত পুলিশ পাহারায় থাকে। আমি পুলিশ পাহারা একদিনও নিই নাই, তারা জোর করে আমাকে পাহারা দেয়, আমি নিষেধ করেছি। আপনি কোম্পানিগঞ্জ থানাকে জিজ্ঞাসা করেন, আমাদের এসপিকে জিজ্ঞাসা করেন, আমি নিষেধ করেছি। আমার পুলিশ পাহারার প্রয়োজন হয় না, আমার জনগণেই আমাকে পাহারা দেবে, আর আল্লাহ পাহারা দেবে। কত হেরাম আমনে দেখাইছেন। আমনে তো নেত্রীও অবজ্ঞা করি কথাবার্তা বলছেন, অস্বীকার যেতে পারিবেন? কত খেলা খেলাইছেন, কত মায়ের বুক খালি করছেন। অন আইন না ফেনীতে আরেকজন আলাজারি অন আছে, আরেকজন আলাজারি আছে। আজ অমর নাসিরুদ্দিনের সৃষ্টি আরেকটা আছে, ও আবার আলাউদ্দিন নাসিম আছে। সারা আলাইব আইন না। ঢাকা বলবে জনপ্রিয়, আমনে জনপ্রিয় নেতা
তারেক জিয়ার নানি ঢাকা বউ দিয়েছেন কা? তারেক জিয়া চিকিৎসার নাম দি লন্ডনে বউ দিছে, এত বলে জনপ্রিয় নেতা। আইয়েন না, এত জনপ্রিয় নেতা লন্ডন তুম বাংলাদেশে, আর আমনে জয়নাল আজারি ঢাকা তুন নোয়াখালী আইয়েন না, একদিন থাকেন। একবার আসিলেন, 2-1 ঘন্টা খানিক থাকি চলে গেছেন। আমি আজু হাজারির কথা কইলাম কে আপনি মনে কষ্ট নিয়েছেন? এই আজু হাজারি সাজু ভাইরা আপনাকে ফেনীর রাজনীতিতে প্রতিষ্ঠিত করছে। আজকে তাদেরকে আপনার খারাপ লাগে, তাদেরকে কটাক্ষ করি কথা বলেন। জাসদের দুঃশাসন, জাসদের শাসন নয়, জাসদের অত্যাচার আমরা দেখেছি, আপনার অত্যাচার আমরা দেখেছি, নিজাবাজারির অত্যাচার আমরা দেখছি, নোয়াখালীর অপরাজনীতি হোতা একরামের অত্যাচার আমরা দেখেছি। ইনশাল্লাহ সকল অত্যাচারী চিরদিনের জন্য বিদায় নিতে হবে। আপনি জয়নাল হাজারী আর ফেনীর মাটিতে আসতে পারবেন না, আসলে থাকতে পারবেন না। কথা কম কইয়েন। বুয়া হয়ে গেছেন, বুয়া কালে ভীমজ্যোতি, এটা ঠিক নয়। আমাদের যা ইচ্ছা তা বলেন, আমার বাবা নিয়ে আর কোনোদিন কথা বলার চেষ্টা করিবেন না হাজারী সাহেব। আমি একরামকে আমার বাবার জন্য ছাড়ি নাই, আমার নানার জন্য ছাড়ি নাই। এইসব করবেন না। আজকে আবার আরেকটা পাগল হয়েছে, পাগলের ইয়া খাইছে, ওই যে বই আঙুন নোয়াখালী এটা ক বই, বটিরে ক বই, পাগলের বই খেয়েছে। এতে এই পাগলে ক জেলা আওয়ামী লীগের মূল কমিটিতে আমি ঠাই নয়, ভালো হয়েছে। এটা মির্জা হাগলার নির্দেশে এই কমিটি হয়েছে। কমিটিটা করছে কে? জননেত্রী শেখ হাসিনা করছে। তাহলে জননেত্রী শেখ হাসিনা বুঝি আর কোথায় কমিটি করছে? তুই হাগল না আয় হাগল, কারে খাটো করি কথা কস? তুই তো এটার জন্য জননেত্রী শেখ হাসিনার সম্মান নিয়ে কথা বলেছ, তাকে খাটো করেছ এ কথা বলে। জননেত্রী শেখ হাসিনা কি আমার কথায় দেশ চালায়? আমার কথায় কমিটি করে? ওটা লফট, লম্পট, মুস্তান কতুকাল। হই হই, তুই কত পাগল, তুই তুই বলছ তোর বিদ্যুৎ মন্ত্রীর গোষ্ঠী গিলাই। বিদ্যুৎ মন্ত্রী কোন রে পাগল? এই পাগলা, এই শালারে ফান্না নেই লগে যেগুলো আসত, ওই যে জেহাইয়া ফিন্টু, হ্যাঁ, আর লিটন কত বার দিছে কোন হেগুনা হেগুন তোর লগে অত্ত দিছে। এই পাগলারে ফান্না নেই, ভাবনা তুমি ঠিক করিয়ান। ওই যে এক জায়গায় চিকিৎসা করার দিন দেখলাম টেলিভিশনে, ওই যে ইয়া দিয়া মাতুল দিয়া ফিরি ফিরি হাতে চিকিৎসা করে, এতেরও মাতুল দি মাথা ঠিক করিল ফিরি। এ পাগলের হেতে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে নোয়াখালী আওয়ামী লীগ অফিসে তালা লাগাই দিয়েছে। কত বড় পাগল অথর্ব। হেতে ক ওবায়দুল কাদের মীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মির্জা রাজাকারের সন্তান। তত্তুর বড় পাগল কোন আছে? হেতে ক বড় পদে ছোট আন্তন পদতে একবার বহান গায়ে তো তোর রাহানো ভালো হয়েছে, আর কারণে রাহানো ছোট আনের তুম পদতে একবার চুরি করি এমপি এসেছে একরাম, সেটাও থাকবে না। একবার ফেয়ার ইলেকশন করে বোর্ডে খাইছা। আঙ্গ মন্ত্রী মহোদয় মনে করে কবিরারে একরামের পরিবারে ছাড়া এখানে
কোনো ভোট পাওয়া যাইত না। গত উপজেলা নির্বাচনে শিউলি একরাম কত পার্সেন্ট ভোট আছিল? ফেয়ার ভোট 10% ছিল না। ফেয়ার ভোট হলে 10% ভোটও পাইত না শিউলি একরাম। সেখানের বাতাস বহুত আগে চলে গেছে। 2001 সালে যা ভোট আছে এগুলো চুরি করছে, চুরি করে ভোট দিছে। 2001 সালে স্বতন্ত্র না আছে না, চুরি করে ভোট নিয়ে এই ভোটগুলা পাইছে। হাতের ভোট দিয়ে ভোট দেন কিন্তু মানুষ কি যোগ্যতা আছে এ ছেলের? কি যোগ্যতা আছে? হাতে আছে যোগ্যতা এক কান, সেটা হইল লুটপাটের যোগ্যতা। লুটপাটের যোগ্যতা এই ছেলের আছে। মদ খাই মাতালি, যা ইচ্ছা তা বলে। সাবধানে কথা বলবি, সাবধানে কথা বলবি। আমার পরিবার নিয়ে আর কথাবার্তা বলবি আলোমালো, তোর 20 দাঁত ভেঙে দেবো আমি, 20 দাঁত। লম্পট, বেহায়া। তোদের চরিত্র আছে, তোর পরিবারের চরিত্র আছে। তোর বাপ 1973 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সময় আমাদের শহীদুদ্দিন ইস্কান্দার কসিবের বিরুদ্ধে স্বতন্ত্র জয় সতর্ক স্বতন্ত্র নির্বাচন করছে। আর তুই 2001 সালে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করছ শতদৈক্যের কথা বলে। এসব ছেলেবেলে কোন দিন বার হয়েছে রাজনীতি? আমাদের আগের অফিস থাকতে এই যে হক হোটেলের সামনে, সে আমার পায়ের তলে, বা আমি শোয়াত একটা খাটের উপর, পায়ের তলে বসে বললো, মির্জা ভাই 96 সালে ভোটের অবস্থা কেমন? পোস্টার দিছে, একরামুল করিম চৌধুরী, সিন্দুলপুর। কোন নাম পরিচয়, কোন পরিচয় নেই দলের। হাতে দলও করতো না, হাতে করতো সাবের হোসেন চৌধুরীর দল। আওয়ামী লীগ করতো না। আবার হাওয়া ভবনের লগে সম্পর্ক রাখতো। 111-এ এরে একরাম, তুই মহিন আহমদের ভাই জাবেদের লগে সম্পর্ক করি স্টেডিয়ামের মহিন আহমদের মিটিং এ যাস না? যাস না? তুই কি আওয়ামী লীগ? তুই কিসের আওয়ামী লীগ? তুই আওয়ামী লীগের ইতিহাস জানোস না? 69 সালে বলে বঙ্গবন্ধু কোন পদে আসিল না। এই বেটা পাগল, 69 সালে বঙ্গবন্ধু কি ছিল? বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি ছিল। বেটা লম্পট, সোজই জাগই, হুইজ বরাবর সোজই জাগই। শিক্ষা অন 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 ফরস ফরস করস নি। ওটা পাগল, ফটফটা কম ফটফটা, সোজই জাগই। এসব তোর অস্ত্রমস্ত্র এগেনের বেল মেল আগে চলে গেছে। অস্ত্রমস্ত্র এগেন লাভ হইতো না। 26 গা মায়ের বুক খালি করছ। কোম্পানিগঞ্জে বাদুল্লা রাহাচারে দিয়া 2 গা মায়ের বুক খালি করছ। আর কত করবি? শতাধিক ছেলেকে গুলি করেছ। আর কত করবি? প্রশাসন তোর কিনা কেন? তোর কিনা বার হইব। নিজামা যাইয়া জনালা যাইর কিনে আসিল, হে প্রশাসনে হুইসেল মারছে আর হেতে হলাই দিয়েছে। ঠিক আছে কেন? ও বিলোনিয়া দিতেছে। তুই বিলোনিয়া তো এটি ন, তুই দুয়ার তো এটি ন। একরাম, কথা সাবধানে বলবি। আমার বিরুদ্ধে বল, আমার পরিবারের বিরুদ্ধে কথা বলবি, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। যে ভাই বলুন, যে ভাষায় বলুন, আমার কিচ্ছু যায় আসে না। কেউ আলামলের কথা বললে আমিও বলবো। সে জাতীয় নেতা হোক আর বিশ্ব নেতা হোক, আমি বলবো। আমি কারো খাই না পড়ি না,
আমি কারো খাই না পড়ি না, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি। আমি যতদিন বেঁচে থাকি, দলে থাকি না থাকি, যেখানে থাকি, আমি বঙ্গবন্ধুর কথা বলবো, শেখ হাসিনার উন্নয়নের কথা বলবো। এটা হচ্ছে শেষ কথা, এবং সাহস করে সত্য কথা বলবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।